ভূত বাগানের কথামালায় আজকের গল্প রতন দিয়ার ভূত। লিখেছেন হিমানীশ গোস্বামী। এই ঘটনাটা ৬০ বছরেরও আগে ঘটেছিল। এখন এর অনেকটাই ভুলে গেছি, যেটুকু মনে আছে তাই বলছি। আমরা যখন গ্রামে থাকতাম তখন আমাদের রাজ্যটি এত ছোট ছিল না। এখন থেকে প্রায় ৫০ বছর আগে দেশ ভাগের সঙ্গে সঙ্গে এক বাংলা দুটি বাংলা হয়ে যায়। আমাদের বাড়ি ছিল পূর্ববঙ্গের একটি ছোট্ট গ্রামে। গ্রাম ছোট হলে হবে কি, তখন ছোট ছোট গ্রামেই হাজার হাজার ভূত বাস করত। আমাদের গ্রামের নাম ছিল রতনদিয়া। ওই গ্রামে ভূতেদের দমিয়ে রাখার জন্য অন্তত ১২ জন গুণিন ছিলেন। ফলে ভূত প্রচুর থাকলেও তারা অত্যাচার করতে ভয় পেত। গুণিনরা দুষ্ট আর বদমাইশ ভূতেদের কঠোর শাস্তি দিত। কোনো কোনো গুণিন ভূতেদের ঝিক চাকর দারোয়ান করে রাখতেন। খুব লজ্জার কথা হলেও দু একজন গুণিন পেতনিদের দিয়ে ঘরবাড়ি পরিষ্কার করানোর কাজও করতেন। এছাড়া রান্নার কাজও করিয়ে নিতেন। এটা গুণিনদের করার কথা নয়। যাই হোক, একজন ছোট গুণিন ১৬টা করে ভূত পেতনিকে ব্যাগার খাটাতে পারতেন। আরও বড় বড় গুণিনরা কেউ ৩২, কেউ ৬৪ করে ভূত রাখতেন ব্যাগার খাটানোর জন্য। হিন্দু মুসলমান দুরকম ভূতই গ্রামের বাইরে একটা পোড়ো বাড়ি দখল করে থাকত। শোনা যায় ওই ভূতেদের মধ্যে ২জন খ্রিস্টান সাহেব ডাক্তার ভূত ছিল। মোটামুটি ব্যাপারটা এই যে, ভূত বেশি থাকলেও গুণিনদের ভয়ে তারা সভ্য হয়েই থাকত। আমরাও নিশ্চিন্ত মনে গ্রামে থাকতাম। প্রচুর ভূত আশপাশে থাকলেও আমরা ভয়ঙ্কর ভূতেদের পাল্লায় কখনো পড়িনি। ভয়টা কিন্তু ছিলই। তাছাড়া সব ভূত সব সময় যে শান্তশিষ্ট হয়ে থাকতো তাও নয়। আমাদের গ্রামের এক জামাইকে পই পই করে বলা হয়েছিল সে যেন কখনো রাতের গাড়িতে গ্রামে না আসে। সে জামাই ছিল বেপরোয়া। নাম শ্রীকান্ত চাটুর্যে, বয়স ২৫। বিজ্ঞান পড়ে পড়ে তার ধারণা হয়েছে ভূত মানুষের মনের সৃষ্টি, ভূত বলে কিচ্ছু নেই। তা যেহেতু তাকে বারণ করা হয়েছে রাতের ট্রেনে গ্রামে না আসতে, আসলে যেন আগে সে খবর দেয়, সেই জন্যই শ্রীকান্ত খবর না দিয়ে রাতের ট্রেনেই কলকাতা থেকে কালুখালী রেল স্টেশনে নেমে বেশি সাহস দেখানোর জন্য একাই ছোট সুটকেস একটা ঘাড়ে করে টর্চ জ্বালাতে জ্বালাতে গ্রামের পথ ধরে শ্বশুরবাড়ি চন্দনা নদীর ধারে রামহরি মুখার্জির বাড়ির দিকে যাচ্ছিল। রাতটা ছিল আবার অমাবস্যা। অমাবস্যার রাতে ভূতেদের মন কীরকম যেন চনমনে হয়ে যায়। তখন তাদের কালো রক্ত ইয়ার্কি ফাজলামো করার একটা প্রবণতা সৃষ্টি হয়। এমনিতে ভালো মানুষ ভূত অমাবস্যার রাতে হঠাৎ হয়তো হেসে উঠল খ্যাঁখ্যা করে, সম্পূর্ণ অকারণ হাসি, কোনো দরকার নেই তবু হাসি, অথবা ইনিয়ে বিনিয়ে কান্না, যেন কেউ ভীষণ মেরেছে কাউকে। কখনো কুকুরের ডাক, কখনো শেয়ালের ডাক, কখনো ফেউয়ের ডাক। তাছাড়া খাটাস বলে একরকম বিড়াল জাতীয় প্রাণী ছিল, ভীষণ হিংস্র। আর ছিল বাগডাসা। এই বাগডাসাও এক ধরনের বুনো বিড়াল, অনেকটা বাঘের মতো দেখতে। ভূতেরা এই বাগডাসার ডাকও ভারী চমৎকার নকল করতে পারত। এ হচ্ছে ভূতেদের একরকম ইয়ার্কি। ডাকলে
ভীতু মানুষগুলো ভয় পায়, সাহসী মানুষেরা চমকে ওঠে, আর ছোটরা কেঁদে বাড়ি মাথায় করে। এতেই ভূতের আনন্দ। কোনো কোনো বাচ্চা ভয়ে না চেঁচিয়ে চুপ মেরে যায়। তাতে ভূতেরা ভারী রাগ করে। এইসব বাড়িতে ভূতেরা ঢিলও ছোড়ে। ঢিল ছুঁড়লে আর সেই সঙ্গে হাউ মাউ করলে যেসব বাচ্চা ফুপিয়ে কাঁদে, তারা পর্যন্ত গাঁ গাঁ করে চিৎকার করে। অন্য সব রাত্রে ভূতেরা গুণিন্দির ভয়ে বিশেষ গোলমাল করে না, কিন্তু আমাবস্যার রাতগুলোতে ভূতেদের আড্ডা ইয়ার্কি খানিকটা অনুমতি দেয়া হয়। এটা ভূতেদের অভিভাবক যারা, যেমন বোম্বই দৈত্য এবং বড় বংশের ভূত পেতনি, এরাও মেনে চলেন। ফলে বিশ্রী রকমের কাণ্ড বিশেষ ঘটে না। যেদিনকার কথা বলছি সে দিনটা ছিল অন্যরকম। দিন না বলে রাত্রিবেলাই ভালো। দিনের বেলা ভূতেরা ঘুমোয়, আবার কেউ কেউ দিনের বেলা মানুষ সেজে গেরস্থ বাড়িতে কাজকর্ম করে, কিছু উপরি রোজগারও করে। যাই হোক, আমি যা বলছি সেসব সত্যি আমাদের গ্রামেই ঘটেছিল, তবে আমি নিজের চোখে কিছুই দেখতে পাইনি। যখন ব্যাপারটা ঘটেছিল তখন আমি এমন ঘুমে অচেতন হয়েছিলাম যে কিচ্ছুই বুঝতে পারিনি। পরে সব শুনেছি। রাত্রেও অনেক নাকি হইচই গোলমাল হয়েছিল। কিছু গোলমাল করেছিল ভূতে আর কিছু মানুষে। একটা কথা বলতে ভুলেই গেছি, যে রাতের কথা বলছি সেটা ছিল একটা বিশেষ রাত। ওই রাতের 3 দিন আগের থেকেই গ্রামের যত গুণিন ছিলেন তারা 4-5 দিনের জন্য সারা বাংলা গুণিন সমাবেশে চলে যাচ্ছিলেন কলকাতার কাছেই উত্তরপাড়ায়। আমাদের গ্রামে সেই বিশেষ রাত্রিতে তাই ভূতেদের কি মহা আনন্দের দিন। বড় বড় অভিভাবক শ্রেণীর ভূত, বোম্বই দৈত্য, এমনকি মামধুরা পর্যন্ত ভূতেদের ইয়ার্কি ফাজলামি একদম পছন্দ করে না। তাই তারাও খুব উদ্বিগ্ন ওই রাতে কি হয় ভেবে। তারা যে যার নিজেদের বাড়ির ভূত ছানাদের আর যুবক ভূতদের সাবধানও করে দিয়েছিল যেন সবাই শান্তশিষ্ট থাকে, বেশি ঝামেলা না করে। বিশেষ করে যেসব কুনিনদের ব্যাগার খাটে, যাদের মেজাজ এমন তিরিক্ষে যে তাদের সঙ্গে ভদ্রভাবে কথা বলাও সম্ভব নয়। ইয়ার্কি ফাজলামও তারাই যে বিশেষ পটু। যেদিনের কথা বলছি সেদিন বড় ভূতরাও একটা মেলায় গিয়েছিল, ফলে ছোট ভূতেদের সেদিন হয়েছিল ডবল মজা। সন্ধ্যের ট্রেনে গ্রামের শেষ গুণিন গ্রাম ছেড়ে চলে গেল শিয়ালদার গাড়িতে চড়ে উত্তরপাড়ার পথে। আর ব্যাগার খাটা ভূতের দল যেন একেবারে ক্ষেপে গেল। তারা সন্ধে হতেই শুরু করলো তাদের নানা রকম তাণ্ডব। তারা হা 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 করে কত রকম হাসলো আর চিৎকার করলো, বাড়িতে বাড়িতে ঢিল ছুড়ল। কিন্তু গ্রামের লোকেরা খুব সাবধান হয়ে রইল। একটুও ভয় না পেয়ে তারা গুণিনদের দেওয়া নতুন পান পাতা, তাতে রক্তচন্দনে রাম রাম লেখা, সঙ্গে ঘি মাখানো সলতে দিয়ে বাড়ির চারিদিকে সাজিয়ে রেখেছিল। ভূতেরা কেউ বাড়িতে ঢুকতে পারল না। ভূতেরা ওইসব দেখে রাগে গাঁ গাঁ করতে লাগলো। বিশ্রী রকম সব গালাগাল করতে লাগলো মানুষের মতো গলায়। চন্দ্রবিন্দু ছাড়া উচ্চারণ করতে লাগলো যাতে মানুষেরা রেগে গিয়ে বাড়ির সীমানার বাইরে চলে আসে, তাহলে ভারী ফুর্তি করা যায় তাদের নিয়ে। কিন্তু গুণিনরা সেসব কথা আগেই গ্রামের সকলকে বলে যাওয়ায় একটা মানুষও বাইরে বেরোলো না। এতে কার না রাগ হয়। ভূত বলে কি ওদের অনুভূতি নেই? ওদের মধ্যে যারা অনুভূত তারা গেল সবচেয়ে চোটে। অনুভূত কি বুঝতে পারল? একটু ভাবলেই বুঝতে পারবে। অনুভূত অর্থাৎ ছোট ভূত। অনুমানের ছোট। কেউ কেউ অবশ্য
উপভূত বলেন ওদের। রাত্রির যখন 1টা হয়ে গেছে, অথচ একটা মানুষও হাতের কাছে পাওয়া যাচ্ছে না, এটা তাদের কাছে খুব দুঃখের ব্যাপার বলে মনে হলো। তারা মনের দুঃখে রাস্তার উপর নর্দমা থেকে গাদা গাদা কাদা নিয়ে এসে ছুটতে লাগলো, এদিকে ওদিকে, এর বাড়ি তার বাড়ি। লোকেরা ভয়ে দরজা জানলা বন্ধ করে দিল। ভূতেরা দারুণ চিৎকার করে গান গাইতে লাগলো। একবার বেরিয়ে আয় না বাবুরা, তোদের খাই। বিবিরা আয় না, বাইরে আমার তোদের ভাই। একবার বেরিয়ে আয় না বাবুরা, তোদের খাই। বিবিরা আয় না, বাইরে আমরা তোদের ভাই। সকলে ভয়ে দরজা জানলা আর খোলে না, গরমে অস্থির হয়। ছোটেরা ভয় পেয়ে কেঁদে ওঠে, আর তাই শুনে ভূতেদের বাদরামি আরও বাড়তে থাকে। কিন্তু ওদের তাতে সুখ নেই। মানুষদের ধরে নানা রকম বীভৎস কাণ্ড কারখানা না করলে মানে ফুর্তি কি জমে? তা তারা আস্ত মানুষ হাতে না পেয়ে বড়ই কষ্টে ছিল। এমন সময় রাতের ট্রেনটা কালুখালী স্টেশনে এসে থামলো, আর 12 লোক ট্রেন থেকে নেমে যে যার বাড়ির দিকে চলল। ভূতের দল লক্ষ্য করল, এদের মধ্যে সকলেই চেনা লোক। অনেকেই ভূতেদের কেউ কাকু, কেউ বা পিসেমশাই। এদের ভয় দেখি অত সুখ নেই। একজন অপরিচিত লোক পেলে তাদের সবচেয়ে ভালো লাগে। এমন সময় দেখা গেল শ্রীকান্ত চাটুর্যে হাতে সুটকেস, কখনো কাঁধে তুলে নিচ্ছে, অন্য হাতে টর্চ জ্বেলে দিব্যি হনহনিয়ে আসছে। হঠাৎ দেখা গেল শ্রীকান্ত চাটুর্যের হাতের টর্চটা ত্রিং করে লাফিয়ে উঠল অন্তত 10 মিটার। আবার টর্চটা বাই করে বেঁকে গিয়ে রাস্তার ধারে একটা তাল গাছে ক্রমাগত পাক খেতে লাগল। এই অসম্ভব কাণ্ড এত আকস্মাত ঘটে গেল যে শ্রীকান্ত প্রথমে হতভম্ব হয়ে গেল। তারপর মনটাকে একটু সুস্থির করার চেষ্টা করল। মনে মনে ভাবল, এর নিশ্চয়ই একটা সঙ্গত কারণ আছে। জগতে তো অসম্ভব কত কাণ্ডই ঘটে, কিন্তু সেগুলোর কোনো না কোনো ব্যাখ্যা আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা। যেখানে চট করে বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় না, সেখানে আরও ভালো করে দেখতে হয়। অলৌকিক বলে তো কিছু হয় না, যা হয় তা আপাত দৃষ্টিতে যতই আজগুবি এবং অস্বাভাবিক মনে হোক না কেন, কোনোটাই অলৌকিক নয়। ভাবতে ভাবতে টর্চটা উঠে গেল তাল গাছের মাথায়। সেখানে কিছুক্ষণ ঘুরপাক খেয়ে শো করে নিচে নেমে এসে রাস্তার উপরে ধেই ধেই করে নাচতে লাগল। না, এর তো কোনো মাথা মুন্ডু বোঝা যাচ্ছে না। শ্রীকান্ত চাটুর্যের মনটা দুর্বল হতে শুরু করেছে। হঠাৎ তার কানের কাছে স্পষ্ট একটা খোনা খোনা কণ্ঠস্বর শুনতে পেল। ওরে শ্রীকান্ত, এই ভবে কত অন্ধকার, সে কে কবে? জমাট কালো রাজ্যে আমরা তুলে নেব তোর গায়ের চামড়া। তারপর খি খি করে হাসি। সে হাসি শুনলে হৃৎপিণ্ডের ক্রিয়া প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। শ্রীকান্ত কিন্তু সামলে নিল। কিন্তু তারপর ফের শুরু হলো আর এক বিচ্ছিরি করাচ্ছেরা কণ্ঠের গান। শ্বশুরবাড়িতে তুই এসেছিস রে চাটুর্যে শ্রীকান্ত, জামাই আদরে রাখবে তোকে একখানা গান গান্ত। শ্রীকান্ত নিজেও মাঝে মাঝে কবিতা লিখে থাকে। সে দেখল একেবার বলছে তুই এসেছিস, আবার বলছে গান তো। এর সংশোধন দরকার। শ্রীকান্ত নিজে এই অদ্ভুত অবস্থাতেও মাথা ঠান্ডা রেখে গাইল। ওরে তোরা সব অশিক্ষিত, নেই কুতুদের শিক্ষা,
কান বানানো নয় কো সহজ, নিতে হবে রে দীক্ষা। এবার কোনো প্রতিক্রিয়া নেই। খানিকক্ষণ সব চুপ। এদিকে ঝিঝির দল ডাকছে, দূরে ব্যাঙেরাও ঘ্যা ঘ্যা করছে, প্যাঁচারাও সুযোগ বুঝে বেশ মজাজে গান গাইছে। সে কি গান! কানের পোকারাও পর্যন্ত কান থেকে বেরিয়ে এসে কাঁধের উপর বসে নাচতে শুরু করেছে। এ তো এক মহা মুশকিল। শ্রীকান্ত কিন্তু ভয় পেল না। সে দৃঢ়ভাবে নিজের মনকে শক্ত করে রাখল। কিন্তু একটু পরেই ভূতের দল ওর হাত থেকে ছোট সুটকেসটা নিয়ে তার ডালা খুলে ফেলল। অন্ধকারেও শ্রীকান্ত বুঝতে পারল সুটকেস খুলে তছনছ করছে তারা। সে এও বুঝতে পারল তার শ্বশুরবাড়ির জন্য অনেক কষ্টে সংগ্রহ করা বিখ্যাত এক মিষ্টিওয়ালার কাছ থেকে আনা কড়া পাকের সন্দেশগুলো চারিদিকে ছড়িয়ে পড়ল। তার জামাটামা, টুথপেস্ট, টুথব্রাশ, দাড়ি কামানোর সরঞ্জাম, তোয়ালে সব একদম ছান খান হয়ে গেল। শ্রীকান্ত ভাবল, এমন তো হওয়ার কথা নয়। সে নিশ্চয়ই স্বপ্ন দেখছে। স্বপ্নে তো কত রকম বিদঘুটে জিনিস দেখা যায়, এ বোধহয় সেই রকম কিছু হবে। কিন্তু সবটা স্বপ্ন নয়। সে বেশ বুঝতে পারল কিছু একটা ব্যাপার ঘটছে যা স্বাভাবিক নয়। এরপর চারিদিকে কচমচ খচমচ আওয়াজ হতে লাগলো। সর্বনাশ! মনে হলো যেন কড়া পাকের সন্দেশগুলো কেউ কচর মচর করে খাচ্ছে। এদিকে তার টর্চটা যেন এতক্ষণ এদিক ওদিক ঘুরছিল, সেটাও স্থির হয়ে পড়ে আছে রাস্তায়। সে আলোতে কতই বা দেখা যায়, কিন্তু তবু এটুকু আলোতে সে দেখল তার সুটকেস খোলা, আর তার সব জিনিস কোথায় যে সব হাওয়া হয়ে গেছে। তার কান্না পেতে লাগলো। সে ভয়ঙ্করভাবে চিৎকার করে উঠল, ডাকাত ডাকাত! কিন্তু তার চিৎকার করাই সার হলো। কে আসবে তাকে সাহায্য করতে? রতনদিয়া গ্রাম তখন চ্যাংড়া ভূতেদের কবজায়। ভূতেদের তখন সন্দেশ খাওয়া শেষ হয়ে গেছে। তারা বলল, ডাকাত তুই কাকে বলছিস রে ধূর্ত? মজাটা দেখবি? হয়ে উঠি যদি মুক্ত। এলি কোথা থেকে? কোন দেশ থেকে কোন দেশে? খুশি হুনু মোরা তোরা না কড়া পাক সন্দেশে। মারিব না তোরে, ধরিব না তোরে, কেবল তুলিব শূন্যে। ধপাস করিয়া ফেলিব মাটিতে, মরিবি পাপের পুণ্যে। ওরে বাবা! এই যে সত্যি তাকে কারা যেন শূন্যে তুলে লোফালুফি খেলতে লাগলো। সে একবার কাদের ঠান্ডা হাতে পড়ে যায়, আবার অন্য কারো ঠান্ডা হাত লুফে নেয়। এ তো সাংঘাতিক খেলা। ভূত তাহলে সত্যি আছে? আছে সত্যি? সে ভয়ে চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো, বাঁচাও বাঁচাও! ওরে বাবারে, মরে গেলাম রে, মরে ফেললো রে, বাঁচাও বাঁচাও! এইরকম কতক্ষণ চলল সে শ্রীকান্তর খেয়াল নেই। হঠাৎ একসময় তার মনে হলো ভূতেদের মধ্যে একটা চাঞ্চল্য দেখা দিল। তারা তাকে প্রায়ই আকাশ সমান উঁচু থেকে ছেড়ে দিল, আর শ্রীকান্ত মাটিতে পড়তে লাগলো। এবার আর রক্ষে নেই। শ্রীকান্ত এত বিপদেও রাম নাম করেনি। করলেও কি হতো জানে? আজকালকার ছেলেরা, ভূতেরা রাম নামের তোয়াক্কা করে না। শ্রীকান্ত পড়তে লাগলো। এর মধ্যে সে শুনতে পেল ইংরেজিতে কারা সব কথা বলছে। তাদেরও নাকি সুর। বুঝতে না বুঝতে সে মাটির উপর আঁচড়ে পড়ল। সে বুঝতে পারল তার হাড়টাড়গুলো সব ভেঙে গেল। পরে তার আর জ্ঞানই রইল না। একটু একটু জ্ঞান হলে সে দেখতে পেল সে একটা চমৎকার ঘরে শুয়ে আছে। আশপাশে অনেকগুলো খাট, প্রত্যেক খাটের উপর গদি বিছানো। শ্রীকান্ত বুঝল সে কোনো হাসপাতালে শুয়ে আছে, ভালো হাসপাতাল। শ্রীকান্ত এরকম হাসপাতাল দেখেছে,
সে দেখতে পেল সাদা রঙের ইউনিফর্ম পরা নার্সরা ঘুরে বেড়াচ্ছে। তারা আবার মেম সাহেব। শ্রীকান্ত একটুখানি নড়াচড়া করতেই একটি নার্স এসে বলল, গুড মর্নিং স্যার। শ্রীকান্ত ইংরেজি জানতো মোটামুটি। সে বলল, গুড মর্নিং মিস। এমন সময় একজন মোটাসোটা লম্বা চেহারার সাহেব ডাক্তার এসে তার কাছে একটা ছোট্ট টুল নিয়ে বসলেন। বললেন, কেমন বোধ করছেন? শ্রীকান্ত বলল, ভালোই তো মনে হচ্ছে, তবে গায়ে বেশ ব্যথা, মাথা তো ব্যথা খুব। ডাক্তার বলল, একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। তুমি কোন দেশের লোক? তোমাকে কারা মেরেছিল? শ্রীকান্ত বলল, কোন দেশের লোক মানে? আমি এ দেশেরই লোক। ডাক্তার বলল, এদেশে কোথায় তোমার বাড়ি? শ্রীকান্ত বলল, কলকাতা আমার বাসস্থান। ডাক্তার বললেন, এই দেশটা হচ্ছে ইংল্যান্ড। তুমি লন্ডনের চেয়ারিং ক্রস হাসপাতালে রয়েছো। তাছাড়া অনেকগুলো অদ্ভুত ব্যাপার ঘটেছে। কেউ তোমার নাম জানে না, কিছু জানে না। তোমাকে কেউ ভর্তি করায়নি হাসপাতালে। একদিন রাত্রে হঠাৎ তোমাকে এই বিছনায় দেখে সকলে অবাক হয়ে যায়। সেও আজ প্রায় 10 দিন হয়ে গেল। তোমার জ্ঞান ছিল না। তোমার হাতটা সব ভাঙা ছিল, কিন্তু কারা সব জোড়া দিয়েছিল। তারপর তারা এখানে এনে ফেলে গিয়েছিল। এই কাজ কারা করেছিল তুমি জানো? শ্রীকান্তের এবার মাথাটা ঘুরে উঠল। এ কি কথা! সে এখন লন্ডনের চেয়ারিং ক্রস হাসপাতালে? অসম্ভব, অসম্ভব। সে আর ভাবতে পারল না। কেমন যেন আচ্ছন্নের মতো হয়ে রইল। সাহেব ডাক্তার বললেন না, এর সঙ্গে অত কথা বলা বোধহয় ঠিক হয়নি। পরে ভালো করে ভেবে চিনতে কথা বলতে হবে। কলকাতার লোক বলছে, নামটাও তো জানা যাচ্ছে না। তাহলে কলকাতায় একটা খবর পাঠিয়ে দেওয়া যেত। যাই হোক, এরপর ওর জ্ঞান হলে ওর নাম আর ঠিকানাটা জোগাড় করতে হবে। ডাক্তার নার্সকে কথাগুলো বলে ভ্রু কুঁচকে কী ভাবতে ভাবতে বেরিয়ে গেলেন। ডাক্তারের নাম রিচার্ড রবিনসন। শ্রীকান্তকে চেয়ারিং ক্রস হাসপাতালে রোগীদের জন্য নির্দিষ্ট করা খালি একটা খাটে পড়ে থাকতে দেখেন নাইট ডিউটি একজন সিনিয়র নার্স। রোগীর না ছিল পরিচয়, না ছিল কোনো রিপোর্ট। প্রথমে তিনি ভেবেছিলেন বোধহয় কোনো ইন্ডিয়ান উটকো লোক থাকবার জায়গার অভাবে লুকিয়ে হাসপাতালে ঢুকেছে। পরে পরীক্ষা করে দেখেন লোকটির সারা গায়ে নানা রকম আঘাতের চিহ্ন। লোকটি সম্পূর্ণ অজ্ঞান। তারপর নানা কৌশলে তাকে এক্স রে করে দেখা যায় তার অসংখ্য হাড় ভাঙা, তবে সেগুলো সেট করা হয়েছে ঠিকভাবেই। একটা ভারী আশ্চর্যজনক ব্যাপার বলে তাদের মনে হলো। চামড়া না কেটে বাইরে থেকে এমনভাবে হাড় জোড়া দেওয়া সম্পূর্ণ অসম্ভব। বিশেষ করে যেসব হাড় ভেঙে ছোট টুকরো টুকরো হয়ে গেছে সেগুলোকে বাইরে থেকে সেট করা যায় না। এই নিয়ে চারিদিকে হইচই পড়ে যায়। শ্রীকান্তকে বিশেষ রোগী হিসাবে চিহ্নিত করা হয় এবং তার জন্য একটা মেডিকেল টিমও গঠন করা হয়। অনেক বড় বড় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শের পর যে চিকিৎসা ব্যবস্থা করা হয় তাতে সে দ্রুত সেরে উঠতে থাকে। 2 দিন আগে তাকে অজ্ঞান অবস্থায় দাঁড় করানো হয়। খবরের কাগজে লোকেদের এই বিস্ময়কর রোগীকে নিয়ে যথেষ্ট কৌতূহল দেখায়, কিন্তু লোকটির পরিচয় কেউ বার করতে পারে না। কলকাতায় বাড়ি এটা শুনে কলকাতায় খোঁজখবর করেছিল পুলিশ, কিন্তু পুলিশ উপর খোঁজখবর নিয়ে জানিয়েছিল তারা ঠিক ধরতে পারছে না। লোকটির নাম জানলেও একটা চেষ্টা করা যেত। কলকাতা থেকে রোজ কম লোক তো নিরুদ্দেশ হয় না। এরপর চলতে লাগলো অপেক্ষা আর চিকিৎসা। আস্তে আস্তে শ্রীকান্ত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল, কিন্তু অসুবিধা তার ছিল। সে তার নিজের নামটাই আর মনে করতে পারল না। সে কেবল বলতো, আমার বাড়ি কলকাতা, ব্যাস। এইভাবে চলল আরও 2 মাস। রোগী সম্পূর্ণ সুস্থ। এক্স রে করে দেখা গেছে তার হাড়গুলো সবই বেমালুম জুড়ে গেছে। চামড়ায় যেসব কাটাছেঁড়ার দাগ ছিল সেগুলো
মেলালো না, তবে অনেকটা স্বাভাবিক হয়েছে। এখন হাসপাতাল কর্তৃপক্ষ সমস্যা হলো একজন সুস্থ সবল লোককে কোথায় পাঠানো হবে। হাসপাতালে রাখা চলবে না একেবারেই। সুস্থ লোককে হাসপাতালে রাখা যায় না। মানসিক রোগীকে হাসপাতালে পাঠানো হয়তো যায়, তার স্মৃতিশক্তি ফেরানোর চেষ্টা করা যায়। শ্রীকান্ত নিজেও কেমন যেন হয়ে পড়ল। তার নাম কি সে নিজেই জানে না, সে কেবল জানে তার বাড়ি কলকাতা। হাসপাতাল কর্তৃপক্ষ অবশেষে স্থির করল ওকে জাহাজে করে কলকাতায় পাঠিয়ে দেওয়া হবে। সেখানে ওকে নিয়ে গাড়িতে করে কলকাতার রাস্তায় পাড়ায় ঘুরিয়ে আনলে হয়তো ওর স্মৃতি ফিরে আসতে পারে। অনেক টাকার দরকার। সে সমস্যার সমাধানের চেষ্টা হচ্ছে, সব ব্যবস্থা পাকা। যেদিন সকালে ট্রেনে টিলবেরি ডকে যাওয়ার কথা হলো, সঙ্গে একজন যাবে তার সঙ্গে। তার আগের রাত্রে হলো কি এক অদ্ভুত কাণ্ড। হঠাৎ রাত 2টো নাগাদ কর্তব্যরত নার্স শ্রীকান্তরে বেরিয়ে এসে দেখল রোগী উধাও। খোঁজ খোঁজ খোঁজ, রোগী কোথাও নেই। ভারী আশ্চর্যের ব্যাপার। হাসপাতালের দরজা বন্ধ, মেইন গেট বন্ধ, রোগী গেল কোথায়? চাঞ্চল্য পড়ে গেল চারিদিকে। পুলিশ নানা সম্ভাব্য এবং অসম্ভাব্য সব জায়গায় খুঁজে তার চিহ্ন পেল না। রতনদিয়া একটি আশ্চর্য ঘটনা ঘটল এরপরেই। শ্রীকান্তকে পাওয়া গেল তার শ্বশুরবাড়ির একটা ঘরের মধ্যে ভোরবেলায় ঘুমন্ত অবস্থায়। শ্রীকান্তকে ওখানে ওইভাবে ঘুমিয়ে থাকতে দেখে ফের চাঞ্চল্য। সমস্ত গ্রাম দেখতে এলো শ্রীকান্তকে। কালুখালী স্টেশন থেকে তাকে নামতে দেখেছে কয়েকজন সেই 3 মাস আগে বৃষ্টি ওই রাতে। তারপর পাওয়া গেছে তার ভাঙা স্যুটকেস আর ছড়ানো সব জিনিসপত্র, রক্তের ছাপ, ধস্তাধস্তির চিহ্ন। কেবল মানুষটাই হয়ে গেল নিরুদ্দেশ। সর্বত্র নেমে এসেছিল শোকের কুয়াশা। তারপর দিনের পর দিন গেল, অথচ শ্রীকান্তের হদিশ পাওয়া গেল না। তখন সকলে ধরেই নিল শ্রীকান্তকে ভূতে খেয়েছে। কেননা সে রাতে ভূতেদের নানা চিৎকার আর হল্লা শোনা গিয়েছিল। ভূতেদের বিশ্রী সব ছড়াও শুনেছিলেন বহু মানুষ। গুণিনরা ফিরে এসে গ্রামের সব ভূতদের জেরা করেও কোনো সদুত্তর পাননি। সকলে এক বাক্যে বলেছে, জানি না। সত্যি বললে মহাশাস্তির বন্দোবস্ত হতো ঠিকই। তাই যারা ছোট তারা ভয় কবুল করেনি। একটা সত্যি কথা, ছোট ভূতরা সকলে বলেছে তারা শ্রীকান্তকে দেখেছে, কিন্তু তারা কেউ মারেনি। এটা হতেই পারে তারা কেবল তাকে নিয়ে একটু লোফালোফি করেছিল, মারেনি। কিল না, ঘুষি না, লাঠির আঘাত, কেবল উঁচু থেকে কয়েকবার ধপ করে ফেলে দিয়েছিল। সেটাকে মারা বলা যায় কি? তাছাড়া একটা ব্যাপার তারা বুঝতে পারেনি। হঠাৎ কোত্থেকে একদল সাদা ধরনের ভূত এসে মস্তানি করে তাদের হটিয়ে দিয়েছিল, আর মানুষটাকে কোথায় হাওয়া করে দিয়েছিল কেমন করে। ছোকরা ভূতেদের ধারণা ওই অদ্ভুত ভূতেরা লোকটিকে পুরো খেয়ে নিয়েছে, কিন্তু সে কথা তারা কাউকে বলেনি। বড় ভূতেরা ছোকরা ভূতেদের আর বেশি খাটাননি। বড় বড় ভূতেরাও সেদিন গ্রামে ছিলেন না, সেজন্য ছোকরা ভূতেদের জঘন্য এইসব কীর্তিকলাপ দেখতে পাননি। পরে আন্দাজ করেছিলেন, কিন্তু এ নিয়ে বেশি ঘাটেননি। এদিকে আর একটা ব্যাপার ঘটেছিল। শ্রীকান্ত চাটুর্যের সব ঘটনা প্রকাশ হওয়ার পর তাকে নানাভাবে সম্মানিত করা হয়। ওর শ্বশুরবাড়িতে একটা বড় উৎসব হয়, গ্রামের প্রথম বিলেত ফেরত জামাই বলে। তার আগে ওই গ্রামের কোনো জামাই বিলেতে যাননি, আর ওই বিলেত ফেরত হবার জন্যই তাকে বেশ বড় রকমের একটা কাজও দেয়া হয়। শ্রীকান্ত ছিল একজন সামান্য প্রাণী। মাস মাইনে ছিল 45 টাকা। বড় পদে প্রতিষ্ঠিত করার পর তার মাইনে বেড়ে হলো 210 টাকা। হবে না? বিলেত ফেরত যে, তা ওই সময় বিলেত ফেরতদের ওই রকম সম্মান ছিল। এখন সে গ্রামই বা কোথায়, আর সে ভূতেরাই বাই কোথায়?